হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি জাপান নিয়ে একটা ভিডিও করব। আমাদের দেশে তো অ্যাকচুয়ালি বেকারত্বের হার বেশি। মানুষ পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না, বা যারা পড়াশোনা কম জানে তাদেরও চাকরির অবস্থা খারাপ, চাকরির বাজার খারাপ, ব্যবসার বাজার খারাপ। মানুষ এখন অনেকে শঙ্কার মধ্যে আছে তাদের জীবন জীবিকা নিয়ে। অনেক গার্ডিয়ান শঙ্কার মধ্যে আছে। এখন আমাদের দেশে আমাদের গভর্নমেন্টের অর্থাৎ খেয়াল বদলানো উচিত, বা তাদের চিন্তা চেতনায় চেঞ্জ আসা উচিত। আমরা শুধু পড়াশোনা, একাডেমিক লেখাপড়ার দিকে গুরুত্ব দেই, বিএ পাস, এম এ পাস, অনার্স মাস্টার্স এগুলা। এই তো এখন অনার্স মাস্টার্স করে তো কিছু চাকরি আছে, সেগুলা হয়। তো সেইগুলো তো সবার হয় না, যেমন ব্যাংকিং জব, বা স্কুল টিচার, বা কলেজের টিচার, বা বিভিন্ন কোম্পানির চাকরি, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যে জবগুলো আছে। তো এরকম যে একটা ছেলে অনার্স মাস্টার্স করতে, সে একটা ভালো জব এক্সপেক্ট করে। তো ভালো জব এত কোথায় নাই তো। তো যার ফলে মানুষ এখন বিদেশগামী হতে চায়, একটা সেখানে উন্নত জীবনের জন্য, এবং একটা আর্থিক নিরাপত্তার জন্য, এবং তার পরবর্তী প্রজন্মের একটা সিকিউরিটির জন্য। এখন অধিকাংশ ছেলে, ইভেন মেয়েরাও বিদেশমুখী। এই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অনেকে জাপানে বা ইউরোপে বিভিন্ন দেশে সেটেল হতে আগ্রহী। ইভেন কি অনেকে মরিয়া, সেটেল হওয়ার জন্য মরিয়া। আমাদের দেশে চাকরির বাজার খারাপ, চাকরিতে বেতন কম, আর এখানে জীবনযাত্রা ইনসিকিউর, মানুষের নাগরিক মর্যাদা নাই। এই একটা বড় প্রবলেম, একজনকে সম্মান করতে জানে না। তো যেই কারণে এখন শিক্ষিত যারা ভদ্র সমাজ, ভদ্র ছেলেমেয়েরা অনেকেই বিদেশে সেটেল হতে চায়। তো আমিও বিদেশে সেটেল হওয়ার পক্ষপাতী, আমি এটা সাপোর্ট করি বাইরে সেটেল হওয়ার জন্য। তো একটা জিনিস হলো যে, ঠিক অনার্স মাস্টার্স যাদের রেজাল্ট বেশি ভালো না, বা অত ভালো স্টুডেন্ট না, ইংরেজিতে স্কিল ভালো না, তো তারা তো ভালো কিছু করতে পারে না, করতে পারার কথাও না। আর হচ্ছে যে টেকনিক্যাল সাইড, যেমন কিছু কিছু জবে বিদেশে, এখানে কোনো পড়াশোনা, একাডেমিক পড়াশোনা কোনো রিকোয়ারমেন্টস নেই, লাগে না, কিছুই লাগে না, ম্যাট্রিক পাস লাগে না। তো শুধু তাদের কাজ জানতে হয় এবং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। যেমন কিছু কিছু দেশে, ফ্রান্সে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানলে চলে, জাপানে জাপানি ল্যাঙ্গুয়েজ, ডেনিশে গেলে যদি কেউ ডেনিশ ল্যাঙ্গুয়েজ জানে, ডেনমার্কে গেলে ইংরেজি না জেনে ওই ল্যাঙ্গুয়েজগুলো বিভিন্ন জায়গায় করায়। ঢাকায় ওই যে আলিসাস ফ্রান্সেস আছে, ওইখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ করায়, বিভিন্ন প্রতিষ্ঠানে করায়। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ করে কোরিয়া যাচ্ছে তারা, কোটি কোটি টাকা ইনকাম করে ঢাকায় বাড়ি করতেছে, 6 তলা 7 তলা 10 তলা পর্যন্ত। অনেক আন্ডার ম্যাট্রিক লোকজন, আর অনেক এম এ ফার্স্ট লোকজন ভাড়া থাকে। এটা তো একটা বৈষম্য। এখন শিক্ষিত মানুষরা বরং আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে অশিক্ষিত মানুষের চাইতে। এখনকার যারা গ্রামের মানুষ অন্তত, বা যাদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা প্রয়োজন, তারা তাদের বাচ্চাদেরকে এই, যেটাকে বলে স্কিল ওয়ার্ক, বা হাতে কলমে শিক্ষা, যেটা এই দিকে তারা বেশি শেখাতে পারে, তাতে ভালো ফায়দা আছে। মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে যাদের রেজাল্ট খুব বেশি ভালো না, তারা স্কিল ওয়ার্কে যেতে পারে, ভোকেশনাল কর্পোরেশন, বিভিন্ন টেকনিক্যাল স্কুলে ভর্তি হতে পারে। তারা ওয়েল্ডিং, তারপরে হচ্ছে এই কার্পেন্টিং, বা তারা রুফার, সিলিং মিস্ত্রি যাকে বলে, যারা সিলিং বানায়, তারপরে হচ্ছে ওয়েল্ডার, রুফার, তারপরে হলো কার্পেন্টিং, পেইন্টিং, এই ধরনের কাজ, নার্সিং, কেয়ার গিভিং। তো এই ধরনের কাজ জানা থাকলে বিদেশে খুব চাকরির সুবিধা হয়। তো এই কাজগুলো দক্ষ হতে হবে, এবং পাশাপাশি ইংরেজিতে দক্ষ। ইংরেজি যদি কেউ না জানে, তাহলে তারা জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাডমিশন নিতে পারে। এখানে ঢাকায় কোচিং করায়, খুব কঠিন কিছু না, 2-3 মাস ভালো পড়াশোনা করলে টিকে যাবে। অনেকেই টিকে যায়, অনেক যাচ্ছে, অনেক অনেক মানুষ যাচ্ছে কোরিয়া, অর্থাৎ জাপানে। আমাদের দেশের অঞ্চলের মানুষ যারা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, এইখানে এরা বিদেশ বিমুখ অনেকটা, বিদেশে যেতে খুব একটা আগ্রহ না। তবে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চিটং, সিলেট, এই দিকের মানুষ খুব বিদেশমুখী, এবং বিদেশমুখী হওয়ার কারণেই তারা জীবনে কিন্তু স্টাবলিশ হতে পারছে।
তারা অনেক কিছু করতে পারছে। অনেকে তো লেবার পেশায় বিদেশে গিয়ে এখন শত শত কোটি টাকার মালিক, অনেক ব্যাংকের মালিক, কিন্তু তারা শ্রমিক হিসেবে বিদেশে গেছিল। তো এগুলো আমাদের চোখের সামনে দেখা আর কি। যাই হোক, তো আপনারা এখন নতুন জেনারেশন যারা, এবং নতুন জেনারেশনে যারা বাবা মা, যারা নিম্ন মধ্যম পরিবার, বা যাদের জীবনে যাদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা দরকার, তারা এই টেকনিক্যাল সাইডে কাজ শিখতে পারেন। এটা খুব ভালো সাজেশন, খুব গুড সাজেশন, বেস্ট সাজেশন ফর ইউ। আপনারা এই টেকনিক্যাল সাইডে কাজ শিখেন। এই প্লাম্বারিং, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, তারপর রুফার, সিলিং মিস্ত্রি, কনস্ট্রাকশনের কাজ শিখতে পারেন। কনস্ট্রাকশন কষ্টের কিন্তু বেতন বেশি। কনস্ট্রাকশন, হ্যাভি ড্রাইভার, তো এই ধরনের কাজ শিখে বিদেশে ভিসা হয়। ইউরোপের অনেক জায়গায় আইএলটিএস লাগে না, কিন্তু অস্ট্রেলিয়া কানাডাতে আইএলটিএস লাগে। ভিসা হয়, আপনারা যেতে পারবেন এবং লাইফটাকে আপনারা সেটেলও করতে পারবেন, সিটিজেনশিপ পাবেন, পিআর পাবেন। ভালো, যেগুলো বাংলাদেশের অনেক ছেলেরা এমএ পাস করেও পাচ্ছে না মাস্টার্স, ইভেন ঢাকা ইউনিভার্সিটি পাস করেও সে কানাডা যাইতে পারে না। বহুত লোক রিফিউজ যায় ঢাকা ইউনিভার্সিটিতে, বুয়েটিতে পাস করে রিফিউজ যায়। বরং এই টেকনিক্যাল সাইডে যে ভালো করতে পারে তার ভিসা কনফার্ম, কিন্তু বুয়েট হলেই ভিসা কনফার্ম না। বুয়েটের বহুত স্টুডেন্ট রিফিউজ হয় কানাডা, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে। কিন্তু একজন টেকনিশিয়ান, হিজ দোজ আর গুড in their activities, and their language proficiency, who are skilled, uh, so they are easy to go to abroad, and settle them in abroad. So এটা আপনারা এইদিকে নজর দিবেন বাচ্চাদেরকে, এবং যারা বাচ্চারা আছে তারা পড়াশোনায় মিডিয়াম শ্রেণীর মানুষ, তারা মিডিয়াম শ্রেণীর স্টুডেন্ট, তারা এইদিকে মনোযোগ দিতে পারে। যাই হোক, জাপানে প্রচুর জব শর্টেজ আছে, অনেক জব শর্টেজ আছে এখনো। প্রতি বছর জাপানে অনেক লোক নেয়, সারা বিশ্ব থেকে নেয়, ভিয়েতনাম থেকে, ইন্দোনেশিয়া থেকে, বাংলাদেশ থেকে, চায়না, পাকিস্তান থেকে, নেপাল থেকে, ভুটান থেকে। তাই বেশি নেয় হচ্ছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এখান থেকে বেশি নেয়। তো প্রচুর লোক নেয় জাপানে, এবং নেওয়ার পরও যেমন আপনার নার্সিং খাতে এখনো ঘাটতি আছে, আরো লোক দরকার। কনস্ট্রাকশনে ঘাটতি আছে, এগ্রিকালচারে ঘাটতি আছে। তো নার্সিং ভালো জব, যেগুলো হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটা ভালো জব। আপনারা নার্সিং কোর্স বা কেয়ার গিভিং শিখতে পারেন, এটা ভালো জব। 6 মাসে একটা কোর্স করবেন, করে আপনি জাপানি ল্যাঙ্গুয়েজ করতে পারেন, এবং জাপানে ফ্রিতে 1 টাকাও ছাড়া আপনি যেতে পারেন। আমি ধীরে ধীরে কথাগুলো সাথে বলবো, কিভাবে অ্যাপ্লাই করবেন, কি করবেন। আমি ডিটেলস ভিডিওতে আজকে বর্ণনা দিব আপনাদের সুবিধার জন্যই। আজকে এটা আমি কোনো বিজনেস ভিডিও করতেছি না, আপনাদের হেল্পের জন্য। আপনারা নিজেরাও যেতে পারেন, ট্রাই করতে পারেন, আর নিজেরা না পারলে আমার কাছে আসতে পারেন বা আমাদের কাছে আসতে পারেন। আপনারা নিজেরা করলে বিনা পয়সায় যেতে পারবেন, কিন্তু যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন, তখন এজেন্সিরা আবার যেটা করে, বাংলাদেশের এজেন্সি আবার জাপানের কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকে, যোগাযোগ থাকে, এরাই ফাইলগুলো জাপানি এম্বাসি ট্রান্সফার করে, ওরা আবার ওখান থেকে প্রসেস করে। টাকা যা নেয় এটা 2টা এজেন্সি ভাগ করে নেয় আর কি। তো এখানে বাংলাদেশ এজেন্সিও কিছু টাকা পয়সা, তার প্রফিট থাকতে হবে, জাপানি এজেন্সি যারা আসে তাদেরও কিছু প্রফিট থাকতে হবে। এইভাবেই কাজটা হয়। আর নিজে যদি আপনি হন, এফিসিয়েন্ট, দক্ষ হন, তাহলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন। যদি ইংরেজি জ্ঞান ভালো থাকে, ভালো বুঝেন, কম্পিউটার ভালো বুঝেন, নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে। খুব টাফ, নিজে অ্যাপ্লাই পাওয়াটা টাফ, এজেন্সির মাধ্যমে করাটা বেটার। তো এই নিজে নিজে কেমনে করা যায় সেটা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো সবই। তো জাপানে এখন অ্যাকচুয়ালি SSW প্রোগ্রামে লোক নিচ্ছে। এই SSW ফুল মিনিংটা হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। স্কিল ওয়ার্কার হতে হবে। এই SSWটা শুরু হয়েছে হচ্ছে 2019 থেকে, 19 এপ্রিল থেকে এই SSW প্রোগ্রামটা জাপান গভর্নমেন্ট চালু করছে। এর আগে ছিল একটা TIP প্রোগ্রাম, যেটাকে বলা হতো টেকনিক্যাল ইন্টার্নশিপ প্রোগ্রাম। এটা 1993 সালে এই ভিসায় অনেক মানুষ গেছে। 1993, তবে এই ভিসায় যারা গিয়েছিল তারা খুব বৈষম্যের শিকার হয়েছে। তাদের কাজ দিত গ্রাম অঞ্চলে, বেতন ঠিক মতো দিত না, আবাসনের সমস্যা, নানান সংকটে, এবং এটা নিয়ে মিডিয়ায় খুব লেখালেখি হয়েছে। তারপরে জাপান গভর্নমেন্ট এই প্রোগ্রামটা উঠিয়ে দিয়ে নতুন একটা প্রোগ্রাম চালু করলো 2019-এ এসে। সেটা হচ্ছে এই SSW প্রোগ্রাম, বা স্পেসিফাইড
স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় কিছু কাজ আছে, মানে লিস্ট আছে যে কি কি কাজে তারা এই প্রোগ্রামের আওতায় নিবে। সেই লিস্টটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, বিল্ডিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, নার্সিং, কেয়ার গিভিং, কনস্ট্রাকশন, এগ্রিকালচার। এগ্রিকালচারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো পশুপালন আর একটা হচ্ছে ক্রপস প্রোডাকশন, অর্থাৎ শস্য উৎপাদন করা, পশুপালন করা আরও আছে, ফিশারিজ আছে, আর হচ্ছে ফার্মিং আছে, ফিশারিজ। তো এইগুলো এগ্রিকালচারের মধ্যে পড়ে, মৎস্য পশুপালন, এনিম্যাল পশুপালন এবং হচ্ছে তার ফার্মিং করা, এবং ফার্মিং হচ্ছে মাছ চাষটা সেইগুলা, আর হচ্ছে তার ক্রপস প্রোডাকশন, শস্য উৎপাদন করা, এটা হচ্ছে এগ্রিকালচারের মধ্যে পড়ে। তারপরে ফুড অ্যান্ড বিভারেজ, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, ফিশিং মানে যাকে বলে জেলে মাছ ধরার কাজ আর কি, ফুড অ্যান্ড বেভারেজ। তারপরে হচ্ছে কেয়ার বিল্ডিং অ্যান্ড ক্লিনিং। কেয়ার বিল্ডিং অ্যান্ড ক্লিনিং বলতে দারোয়ান বোঝে, আমরা যাকে বলে কেয়ার টেকার আমরা বাসায় রাখি, যেমন এরকম কেয়ার বিল্ডিং কেয়ার করবে, টেক কেয়ার করবে এবং ক্লিনিং করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, শিপ বিল্ডিং অ্যান্ড শিপ মেকানিক মেশিনারি। তো ওই শিপ বিল্ডিং এবং শিপ মেশিনারিতে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছেন বা মেকানিক আছে ভালো, তারা যেতে পারে, অ্যাপ্লাই করতে পারে। আর শিপ বিল্ডিংয়ে বোঝায় যারা ওয়েল্ডার ভালো, অর্থাৎ ভালো ওয়েল্ডিং জানে, শিপ ওয়েল্ডিং অর্থাৎ মেটাল ওয়েল্ডিং, যারা শক্ত মেটাল ওয়েল্ডিং করতে পারে, এবং তারা এই বিষয়গুলো যেতে পারে এবং ভিসা হবে। আপনারা, আমি আজকে যে ভিডিওটা করছি এটা আপনাদের জন্য খুবই উপকারী। আপনারা জাপানে সেটা ল্যাঙ্গুয়েজ কোর্স, ঢাকায় সেটা ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন কোনো প্রতিষ্ঠানে, 3 মাস মেয়াদি। এই 3 মাসের মধ্যে আপনি যদি ভালো মতো খাটেন, আপনি 3 মাসে থেকে পাস করে যাবেন। একটা পরীক্ষা দিবেন, যে পরীক্ষাটা বলে হচ্ছে NQF লেভেল 4 উঠাইতে হবে। NQF লেভেল, এটাকে বলে JLPT N5। তো এই JLPT N5 এটা স্কোর, এটা উঠাতে পারলে আপনি ম্যাক্সিমাম কাজে, কেয়ার গিভার এবং নার্সিং বিভিন্ন কাজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ফুড বেভারেজ এগুলো। তো JLPTর অর্থ হচ্ছে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। JLPT জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে এই পরীক্ষাটা হয় 180 মার্কের মধ্যে। এই 180 মার্কের মধ্যে আপনাকে 80 পেলে পাস। এখানে আবার 3টা ডিপার্টমেন্ট, 3টা ভাগ আছে, 3টা পোর্শন আছে পরীক্ষায়। এই 3টা পোর্শন হলো পাস মার্ক 19। তাহলে আপনি 3টার মধ্যে 19 করে পেতে হবে। 19 যদি আপনি না পান, যদি আপনি টোটাল স্কোর 80 পান, তাহলে আপনি ফেল। আচ্ছা, এইটার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে ভালো, এই JLPT কোর্স পাস করার জন্য। এই JLPT আবার কয়েকটি বিভাগে, মানে কয়েকটা স্কোর আছে এটার। তো সেই স্তরগুলো হচ্ছে আপনার এই যে NQ লেভেল 4, NQ লেভেল 5, NQ লেভেল 3, NQ লেভেল 2 অ্যান্ড NQ 1। 1টা হচ্ছে খুব উন্নত মানের একটা স্কোর, হাইয়েস্ট মার্কস যারা পায় তাকে NQ লেভেল 1। NQ লেভেল 2 হচ্ছে যারা উচ্চ মধ্যম স্তরের, তাদেরকে বলে NQ 2 তারা। NQ লেভেল 3 মিডিয়াম, মোটামুটি ভালো। NQ লেভেল 4 যারা, তারা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে। আর NQ লেভেল 5 যে সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, প্রিলিমিনারি, একটু প্রথম ধাপ এটা। NQ লেভেল 4 হলে অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায় আর কি। জাপান এই পরীক্ষাটা 2টা প্রতিষ্ঠান মিলে নেয়, আয়োজন করে। একটা হলো জাপান ফাউন্ডেশন, আর একটা হল কে বলে JEES। এই 2টা প্রতিষ্ঠান দ্বারা এই পরীক্ষাটা আয়োজন করা হয় বা আয়োজিত হয়। এখন জাপান গভর্নমেন্ট এই কোর্স বা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বিভিন্ন দেশে ল্যাঙ্গুয়েজ সেন্টার করেছে। এই ল্যাঙ্গুয়েজ সেন্টার বোধহয় অনেকগুলো, সারা ওয়ার্ল্ডে 150 বা 180 এরকম আছে। এটা বাংলাদেশেও আছে, ফ্রি কোর্স করায় গভর্নমেন্টের সরকারিভাবে। আপনারা সেখানেও ফ্রিতে কোর্স করতে পারেন কোনো টাকা ছাড়া। আর প্রাইভেট প্রতিষ্ঠানে করলে টাকা দিয়ে কোর্স করতে হবে। তো
এটাকে, এই ভিসাটাকে আরেকটা নাম আছে, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাও কেউ কেউ বলে। তো এখানে 3-4টি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা বলে। আমার আজকে ভিডিওটা একটু লং হবে, অ্যাকচুয়ালি একটু বড় হবে, আপনার ধৈর্য সহকারে শুনবেন, কারণ কিছু যদি আপনি মাঝখানে কিছু শুনেন আর না শুনেন তাহলে আপনি পুরোটা বুঝতে পারবেন না। তাই আপনি ধৈর্য সহকারে শুনতে হবে। আবার এটা পার্ট পার্ট যদি করতাম ভিডিওটা, তাও আপনাদের জন্য অসুবিধা হতো, বুঝতে অসুবিধা হতো। তাই আমি ভিডিওটা একসাথেই করার চেষ্টা করছি, একসাথে করতেছি। 3-4টি ভিডিও না করে আমি একটা ভিডিও করতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, এবং এটা খুব ভালো কাজ। এটা উইদাউট পে, শুধু টিকিট করে আপনি চলে যেতে পারবেন জাপানে জব ভিসায়, ডিরেক্ট জব ভিসা নিয়ে। শুধু একটু খাটতে 3টা মাস সময় দিবেন। আচ্ছা, এই ভিসাগুলো কি কি কাজের জন্যে সেগুলো আমি আগেই বর্ণনা করেছি। ইন্ট্রোডিউস ব্যাকগ্রাউন্ড, জেএলপিটির 5টি ধারা। আচ্ছা, 5টি ধারায় এই 3 মাসে এরা সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারবেন ওই সরকারি প্রতিষ্ঠানগুলি কাজ করলে। N5 থাকলে স্টুডেন্ট এবং অন্যান্য সমস্ত বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এই পরীক্ষায় NQF লেভেল 5 পান। আচ্ছা, আর এই ভাষাগুলোর মধ্যে কিছু দৈনন্দিন যে ভাষা মানুষ ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনে, সেইগুলো শিখতে হয়। তার মধ্যে হিরাগানা, কাতাকানা এবং কিছু সাধারণ কাঞ্জি মুখস্থ করতে হবে। এখানে আমি আগেই বলছি যে সব দেশেই জেএলপিটি কোর্স করায়, পৃথিবীর অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা তো আমি আগেই বলে ফেলছি, 180-র মধ্যে পরীক্ষা হবে। যাও, এখানে কিছু মৌলিক শব্দ শিখতে হবে। এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় প্রতি বছর 2বার। একটা হচ্ছে জুলাইয়ের ফার্স্ট সানডে, আর একটা ডিসেম্বরের ফার্স্ট সানডে। আচ্ছা, 3টি বিভাগ থাকবে, প্রতিটি বিভাগে আমি যেটা আগেই বলে দিছি 100। আচ্ছা, আর হলো যে এই যে আপনি ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন তার মধ্যে হচ্ছে আপনি 100 বা 100 মতো ওয়ার্ড ভোকাবুলারি আপনাকে মুখস্থ করতে হবে, জাপানি ভোকাবুলারি। 100 কাঞ্জি আপনাকে মুখস্থ করতে হবে, 100 হিরাকাঞ্জি অ্যান্ড 100 গ্রামার। আপনাকে 100 গ্রামার শিখতে হবে এবং হিরাকাঞ্জি শিখুন। যতবার এখানে এই কোর্সটা করার সময় আপনি পড়বেন এবং লিখবেন, যতবার লিখবেন তত আপনার এফিসিয়েন্সি বাড়বে, লেখার প্র্যাকটিসটা বেশি করবেন। এবং এখানে কোর্সটার 4টা পার্ট আছে, সেটা হচ্ছে লিসেনিং, রিডিং, আর হচ্ছে এই জাপানিজ, এখানে লিসেনিং, রিডিং, রাইটিং। তো এইগুলো আপনাকে, এই লিসেনিংটা বারবার শুনতে হবে, আপনাকে বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে, তারপরে আপনি দক্ষ হবেন। আচ্ছা, এখন আপনি এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, এই লিঙ্কটা আমি বলতেছি। জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, এখানে ঢুকবেন গুগলে গিয়ে। জাপানিজ, আবার শুনেন, জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, এখানে ঢুকবেন, আপনার পেজ আসবে, এগুলো আপনি ফিল আপ করে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন, গুগল থেকেও হেল্প নিতে পারবেন। আচ্ছা, এখানে প্রতি বছর সারা ওয়ার্ল্ডের থেকে 2.5 লক্ষ লোক নেয় এরা। তো আপনার এই কোর্সের জন্য হিরাগেনা প্রথম স্টেপ 1 হিরাগেনা, দাতাকানা ফার্স্ট স্টেপ। জেএলপিটির প্রথম স্টেপের এইগুলো আগে আপনি পাবেন অ্যাডমিশন নিলেই। তো এখন এই যে এসএসডব্লিউ ওয়ার্ক বা কাজটা, এখানে এসএসডব্লিউটা 2টা ভাগে ভাগ করা হয়, এসএসডব্লিউ 1 এবং এসএসডব্লিউ 2। এসএসডব্লিউ 1টা স্বল্প মেয়াদী ভিসা, এটা সর্বোচ্চ 5 বছর থাকা যায় এই এসএসডব্লিউ 1-এ গিয়ে। তো প্রতি বছর এই ভিসার মেয়াদ বাড়াতে হয়, পার ইয়ার, প্রতি বছরে 1 বছর করে বাড়ায় আপনি 5 বছর থাকতে পারবেন। তো এই এসএসডব্লিউ থেকে আবার কাজ যারা শেখে, যারা ল্যাঙ্গুয়েজ শিখে যায়, তারা পরীক্ষা দিয়ে এটাকে SS-W2-তে উত্তীর্ণ হয়। এরা কোম্পানির কাছে অ্যাপ্লাই করে যে আমি তো এখন কাজ ভালো পারি, আমি SS2-তে আমি যাব। তো এই SS-W2 পরীক্ষা দিতে হয়, এটা স্কিলের, কাজের স্কিলের পরে, ল্যাঙ্গুয়েজের উপরে।
তো এখানে প্রতি 100 জনে 15 জন SSW তে এটা টিকি। তো SSW তে টিকলে পরে সে 10 বছরের থাকতে পারে এবং সে পিআর পায়, গ্রিন কার্ড পায়, ধীরে ধীরে পাসপোর্টও পেয়ে যায় এবং সে 6 থেকে 9 মাসের মধ্যে তার ফ্যামিলি নিতে পারে SSW 2 তে উত্তীর্ণ হওয়ার পর। কিন্তু SSW 1 এ সে ফ্যামিলি নিতে পারবে না। তো এই যে আমরা টোটাল যে কাজগুলো আগে বর্ণনা করলাম, যে ওয়েল্ডিং বা নার্সিং, কেয়ার গিভার, কনস্ট্রাকশন, এখানে লোক নেয়। তো এইখানে কত পার্সেন্ট লোক নেয়? কিছু স্কুল টেস্ট পাস করতে হবে এবং ভিসা নবায়নের হার 87%। তার মানে এই যারা নবায়ন করে 1 বছর 2 বছর, এগুলা 100 জনের মধ্যে 87 জন নবায়ন করে। আর হচ্ছে এই যে যত লোক নেয় যে ক্যাটাগরিতে, তার মধ্যে সবচেয়ে বেশি নেয় নার্সিং থেকে 32%। টোটাল যে লোক নেয় জাপানে, তার মধ্যে 32% নেয় নার্সিং থেকে, 22% নেয় হচ্ছে কনস্ট্রাকশন এবং এগ্রিকালচারে নেয় 15%। এই 3টা খাতে লোক বেশি নেয়। আচ্ছা, আর জেএলপিটি পরীক্ষাতে পাশের হার 72%। প্রতি বছর যারা পরীক্ষায় অংশ নেয় তাদের 100 জনের মধ্যে 72 জন পাস করে। তাহলে আপনিও পাস করবেন, এটা মোটামুটি নিশ্চিত, যদি আপনি অলস খুব না হন। SSW বছরে এক্সাক্ট কত নেয় সেটা বলা কঠিন, তবে 4000-এর বেশি লোক নেয়। কোনো কোনো দেশের লোক বেশি যায়, যেমন ভিয়েতনাম থেকে যায় 35% লোক। আর ভিয়েতনাম ছাড়াও অন্যান্য ইন্দোনেশিয়ার থেকে লোক যায় বেশি এবং ফিলিপিন্স থেকে বেশি লোক যায়। আমি আগেই বলেছি যে 1 থেকে 3 মাসের মধ্যে তার ওয়াইফকে, তার পরিবারকে সে নিতে পারবে। 2024 সালে 120টি প্রতিষ্ঠান এই কাজগুলো চালু করেছে, যারা এই SSW 1 থেকে 2 তে তাদের কর্মীদের উন্নতিকরণের সুযোগ দিয়েছে। SSW 2 এর কতটা স্যাটিসফাইড কর্মীরা যারা কাজ করছে তাদের একটা পরিসংখ্যান আছে। 81% কর্মী বলছে যে না, আমরা এই কাজে স্যাটিসফাইড। নার্সিং, কেয়ার, কনস্ট্রাকশন আর দ্য বেস্ট ইন 2023। এই নার্সিং, কেয়ার এবং কনস্ট্রাকশনে এখানে টোটাল যত লোক নেয় তার 54% নিয়েছে এই খাতে, নার্সিং এবং কনস্ট্রাকশন খাতে, এই দুইটাতে। নার্সিংয়ে নিয়েছে 54% অন এভারেজ। আর এখানে হচ্ছে ওভারটাইম আছে, ওভারটাইম 15 থেকে 20 আওয়ার্স, ক্ষেত্র বিশেষে প্লাস মাইনাস কিছু হতে পারে। SSW প্রোগ্রামের মহিলাদের অনুপাত কত, এটা অনেকে জিজ্ঞেস করে থাকে। মহিলাদের অনুপাত 40%, প্রায় 50%। মহিলারা মানে মন খারাপ করে বসে থাকার কোনো দরকার নেই, মহিলারা চেষ্টা করতে পারে, কোর্স করে যেতে পারে এবং মহিলাদের হার ওরা অনুপাত মেনশন করে দিয়েছে। টোটাল ওরা 40% নেবে মহিলাদের থেকে। তো যারা মহিলা বেকার আছে তারাও ট্রাই করতে পারে। আচ্ছা, গড় মাসিক ব্যয় কত সেটার একটা বিবরণ। এটা 40 থেকে 60,000 ইয়েন যদি একজন একটা রুম নিয়ে থাকে, যদিও ওই ব্যয়টা শহর ভেদে, তাহলে এভারেজ আমি বলছি 40 থেকে 60,000 ইয়েন। কিন্তু যদি কেউ শেয়ারিং করে থাকে, একটা রুমে 3-4 জন থাকে, তখন এই 40,000-এর 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে তার খরচ, আবাসন খরচ। আচ্ছা, কর্মীদের বড় চ্যালেঞ্জ কি? 40% কর্মী তারা ল্যাঙ্গুয়েজ জানে না, ভালো জানে না, এবং সাংস্কৃতিক সমস্যা 31% কর্মী ফিল করে। তারা এই ল্যাঙ্গুয়েজের প্রবলেম এবং কালচারাল প্রবলেম, এই সাংস্কৃতিক যে একটা সমস্যা, এটা অনেকে অসন্তুষ্ট, এটা তারা ফিল করে, তাদের সাথে অনেকের সাথে যায় না। বা
এসএসডব্লিউতে ফিরে আসার হার কত? বছরে মানুষ কতজন ফিরে আসে? অর্থাৎ যারা 5 বছর মেয়াদি যায় তার থেকে টোটাল 10 থেকে 12% মানুষ ফিরে আসে, ব্যাক করে বাংলাদেশে 5 বছর। অনেকে প্রশ্ন করেন, কিছু প্রশ্ন আছে আমার কাছে, যে এই যে ভিসাগুলো এসএসডব্লিউ এটা ভবিষ্যতে থাকবে কিনা, সেই বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে। তো এই কর্মসংস্থানের কর্মীর সংখ্যা বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। নতুন এসএসডব্লিউ তে আরো 2টা পেশা যুক্ত হয়েছে, এটা তথ্য প্রযুক্তি এবং রোবট প্রযুক্তি। এরা এখন লোক নিচ্ছে। তো এইখানে আগামী দিনে মোট 3,40,000 কর্মী এসএসডব্লিউ প্রোগ্রামে নেবে। তা আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনার প্রস্তুতি নেন। জাপানে লোক নিচ্ছে অনেক, আপনারা যেতে পারবেন। জাস্ট একটু পরিশ্রমী বা একটু 3 মাস কষ্ট করলেই আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। অনেকে আছে মেধাবী স্টুডেন্ট কিন্তু পয়সা নাই, গরিব, গ্রামে গঞ্জে, অনেকে এতিম আছে, বাবা মা নাই, তাদের জন্য খুব উপকার হবে। যার ক্ষুধা আছে তার চেষ্টা আছে, যার পেটে ক্ষুধা সে খুব চেষ্টা করবে এবং তারা টিকবেও, তারা যেতেও পারবে, এটা নিশ্চিত। তো এখানে খুব সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট, জাপান গভর্নমেন্ট ফ্রিতে যাওয়ার। যারা ভালো মেধাবী তারা পরীক্ষায় টিকে যাবে এবং শুধু জেএলপিটি পরীক্ষায় টিকলে হবে না, এটা সে যে স্বকর্ম, যে কর্মদক্ষতাকে যাবে, ওয়েল্ডার হোক বা কেয়ার গিভার হোক, হেলথ অ্যাসিস্ট্যান্ট হোক বা নার্সিং বা এগ্রিকালচার, তার সেই কাজের উপরেও একটা পরীক্ষা হবে। তো সেই পরীক্ষাটাও তাকে পাস করতে হবে। সেখানে একটা তাকে ভাইবা বা স্কাইপিতে একটা টেস্ট নেবে, সেই কাজগুলো পারে কিনা। তারপরে তার চূড়ান্ত রেজাল্ট হবে এবং পাস করলে যে ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে, জেএলপিটি ওয়েবসাইটে, তো সেখানে গিয়ে রেজাল্ট জানতে পারবেন। অনলাইনে রেজাল্ট পাওয়া যায়, ওটা সমস্যা না। তো এই আপনারা সচেষ্ট হবেন এবং আমার এই ভিডিওটা আপনারা প্লিজ ছড়িয়ে দিবেন। এটা আমার জন্য না, এটা মানুষের জন্য যারা একটু খুব অভাবী মানুষ বা গরিব মানুষ আছে, আমি তাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। আসলে আমি তাদেরকে যথেষ্ট হেল্প করবো আমার তরফ থেকে, তারা যাতে যেতে পারে। তো আপনাদের কাছে আমি এতটুকু চাই, আপনারা আমার এই তথ্যের ভিডিওটা ছড়িয়ে দিবেন। যেহেতু একটা সুযোগ আছে, মানুষকে যদি হেল্প করা যায়, আপনার সবাই শেয়ার করবেন এই ভিডিওটা, সবাই শেয়ার করবেন, যাতে সবারই কাছে পৌঁছায় যায়, বাংলাদেশের সমস্ত প্রান্তে এই তথ্যগুলো পৌঁছায় যায়, যে ফ্রিতে বিদেশে যাওয়া যায়, টাকা ছাড়া বিদেশে যাওয়া যায়। টাকা ছাড়া আরেকটা কান্ট্রিতে যাওয়া যায়, কোরিয়া। সেটা কোরিয়া নিয়ে একটা ভিডিও দিব আমি যদি খুব ব্যস্ত না থাকি, তাহলে যারা অভাবী বা আছে, যারা সমস্যার মধ্যে আছে, তাদেরকে আমি হেল্প করবো ইনশাল্লাহ। এটা আমি প্রমিস করলাম, টাকা ছাড়াই হেল্প করবো আমার কাছে আসলে। এবং তারা টাকা ছাড়া জাপানে করে যেতে পারবে, সামান্য টাকা লাগবে, এই 1-1.5 লাখ টাকা এইগুলো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই শেয়ার কমেন্টস করবেন আর আমার বেল বাটনে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রিপশন দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে যায় এবং আপনারা দেখতে পারেন। আমাকে আপনাদের কাছাকাছি রাখেন ইনশাল্লাহ, আমি সার্ভিস দিয়ে যাব। যেহেতু এটা শুরু করছি, এটা চালিয়ে যাব ইনশাল্লাহ। এর মানুষের কাজ হয়, কল্যাণ হয়। আর অনেক এজেন্সি আছে অ্যাকচুয়ালি যারা মানুষের ক্ষতি করে, মানুষকে নিঃস্ব করে দেয়। এরকম অনেক এজেন্সি আছে যে পুরো টাকাটা একজন গরিব মানুষ জমি বিক্রি করে 5 লাখ 10 লাখ টাকা তার হাতে দেশে, সেই এজেন্সি উদাও হয়ে গেছে 5 লাখ 10 লাখ টাকা নিয়ে, তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক এজেন্সি অনেক জেল খাটছে, আমরা চিনি তাদেরকে, জানি। তো আমরা যেই কাজে পয়সা নেই বা যেগুলো পয়সা নিয়ে কাজ করি, সেখানেও আমরা প্রাথমিক অবস্থায় খুব বেশি পয়সা নিই না, 10-20 হাজার টাকা এরকম নেই। তো ভিসা হওয়ার পরে টাকা নেই, যার ফলে আমাদের কাছে কোনো ঝুঁকি নাই, আল্লাহর রহমতে কোনো ঝুঁকি নেই। কোনো বিনা ঝুঁকিতে এবং বিনা সন্দেহে সাহস নিয়ে আসবেন ইনশাল্লাহ, কোনো রকম কোনো সন্দেহ এবং ঝুঁকি নেই। যেই কাজগুলো পারবো বা পারার আশা রাখি, সেগুলো বলে দেই মানুষকে, যে হ্যাঁ পারবো, যেটা না পারি সেটাও বলে দিই। আর ওই কাজে কি সুবিধা অসুবিধা আছে, কতদিন সময় লাগবে, সেগুলো বলে দিই। যারা এগ্রি করবে তারা আমার সাথে কাজ করতে পারে, এগ্রি না করলে কাজ করার দরকার নেই। তো আমার যে ভিডিওগুলো, আমি নতুন যে যাত্রা শুরু করছি ইউটিউব
বা অনলাইনে পেজে ভিডিওগুলা, আমি এদিকে বেশ সময় দিচ্ছি এখন। আসলে আমাকে একটু হেল্প করবে, আমি আপনার কাছ থেকে হেল্পটা আশা করি। ইভেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমার ভিডিও দেখে পরিচিত, সবাইকে আমি খুব বিনয়ের সাথে অনুরোধ করবো আমার এই নতুন যাত্রাকে সবাই যেন এগিয়ে নিয়ে যায়, আমার এই কাজে যেন সবাই সহযোগিতা করে। সবাই সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম।